সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য। আমার প্রিয় পরিবার সাবস্ক্রাইবার্স, কেমন আছো তোমরা? আমি প্রীতম বলছি। এখন তোমাদেরকে শোনাবো অবরুদ্ধ নিশীথের ৮৪তম পর্ব। লেখিকা তেজস্মিতা মর্তুজা। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। মাহেজাবিন উঠে শাড়ির ওপর একটি সাদা সুতির ওড়না জড়িয়ে নিয়ে অজু করে এসে নামাজে দাঁড়ালো। ততটুকু সময় ক্যাথরিন পেলেন নিজেকে সামলানোর। ৪৮ বছর বর্ষিয়া নারী তিনি। ঘর সংসার ত্যাগ করেছেন যুগ কয়েক আগে। মানব সেবায় নিয়োজিত করেছেন তুচ্ছ জীবনখানা। বিলাসিতা রং তার জীবনে নেই। রোজ তিনি বাইবেল পাঠ করবার সময় অহিংসাকে পালন করেন ভেতরে। অথচ আজ এক হিংস্র পাপিষ্ঠের জন্য তার চোখে পানি। এ কি ঈশ্বরের কাছে পাপ বলে বিবেচিত হবে? তিনি মেহজাবিনকে দেখলেন। মেয়েটি তাকে মাদাম সম্বোধন করে। উচিত নয়, তাকে ডাকতে হবে সিস্টার বলে। কিন্তু তিনি কিছু বলেননি। এক অদৃশ্য টান তার তৈরি হয়েছে মেয়েটির ওপর। তার ইচ্ছে তৈরি হয়েছে বাকিটা জীবন মেয়েটির সঙ্গে পরিচয় রাখার। ভেতরে অসংখ্য প্রশ্ন জমেছে। মাহাজবিন কেন মরে গেল না? তার তো জীবনের প্রতি তৃষ্ণা নেই, কিন্তু প্রতিশ্রুতির ওপর ভক্তি আছে অসীম। নয়তো একটি অসহায় নারীর মিছিল কাঁধে বয়ে নিতে নিজের নষ্ট জীবনকেও বহাল রাখে না। মাহাজবিন মার্জিয়াকে কথা দিয়েছিল, মার্জিয়া ও তার বাচ্চার এই জীবনের দায় সে বয়ে দেবে। সেই প্রতিশ্রুতি রক্ষার্থে মাহাজবিন এক জীবন উৎসর্গ করেছে। কিন্তু শুধু তাহলে মানা যেত? নিজের ভাবি ভাইয়ের সন্তানকে পালন করলই বা। শেষে তার জীবনকে নরক করা ৩ প্রধান পাপিষ্ঠদের ঘরের নারীদেরকে অব্দি বয়ে নিয়ে বেড়াচ্ছে। এটা কি মহত্ব নাকি পাগলামি? যেখানে তার নিজের বেঁচে থাকার হেতু নেই, সংসার নেই, স্বামী সন্তান শারীরিক সুস্থতা, মা বাবা কেউ তো নেই। শুধুই এই বেঁচে থাকা পরের জীবন টেনে দেবার দায়। ক্যাথরিন অবাক হলেন। মেহজাবিন কি তারই মতো একব্রতী নয়, যে কেবল মানুষের সেবায় এক জীবন উৎসর্গ করেছে? যার নিজের জীবনে কিছু নেই, নিজের বলতে কিছু নেই, আছে কেবল এক কাঁধ ভর্তি দায়বদ্ধতা, স্বার্থহীনতা। সেই দায় টানতে মেহজাবিন নিজের এই অসহনীয় জীবনটা বয়ে চলেছে। জেনে বুঝে হেরে গেছে শুধু একটি ওয়াদার কাছে, একটি পাপের কাছে। জয় আমির যেমন আত্মহত্যা করলো বন্দিত্ব জীবন থেকে, মেহজাবিন পারেনি। আত্মহত্যা মহাপাপ। মেহজাবিন এখানে কাবু, কিন্তু জয় আমির পাপের ঊর্ধ্বে। যে কেউ বলবে জয় আমিরকে ক্রস ফায়ারে মারা হয়েছে। ক্যাথরিন তাদের কাউকে কখনো বোঝাতে যাবেন না অবশ্য। জয় আমিরের সেই রাতের গোটা আয়োজনটাই ছিল এমন এক আত্মহত্যার, যা আপাত দৃষ্টিতে আত্মহত্যা বলে বিবেচিত হবে না। কারণ কেউ মেহজাবিনের মুখে সেই বর্ণনা শুনবে না। জয় আমির কি প্রচেষ্টা ও উন্মাদনার সাথে বাধ্য করেছিল তার উপর গুলি চালাতে। পালিয়ে গেছিল সে জীবনের থেকে। ক্যাথরিন একবার মেহজাবিনের মতোই কৃতজ্ঞ হয়েছিলেন জয় আমিরের ওপর। যখন তিনি শুনছিলেন পলাশের ছাদ থেকে মেহজাবিনের সম্মান রক্ষার গল্প, তখন তার মনে হয়েছিল জয় আমিরকে থুতু দিয়ে ঠিক করেনি মেহজাবিন। কিন্তু এখন তা মনে হচ্ছে না। মেহজাবিন সেদিন অজান্তে একটা সঠিক কাজ করেছিল। থুতুটুকু প্রাপ্য ছিল জয়ের। কিন্তু তার বদলে জয় যা করেছে, সেটা আগুন থেকে বাঁচিয়ে পানিতে ডুবিয়ে শ্বাস আটকে মারার মতো। আর তা কতটুকু কৃতজ্ঞতার দাবিদার জানা নেই ক্যাথরিনের। পলাশকে অন্তুর পরিবারটা চিনিয়েছে হামজা। এরপর পলাশ কেবল নিজের কাজ করেছে, যেটা তার কাজের পদ্ধতি, সেভাবেই যা করার করেছে। কিন্তু এরপর জয় পলাশের সাথে যা যা করেছে, তা ছিল গাছে তুলে দিয়ে মই টান দেওয়া। আবার পলাশ অন্তুকে বারবার চেয়েছিল ধর্ষণ করার জন্য, যেটা অন্তু বিয়ের পর জয়ের কাছে বৈধভাবে হয়েছে বারবার। ইচ্ছে সম্মতি না থাকার পরেও বাধা না দেওয়ার অপারগতায় মেনে নেওয়া আর মনকে মিথ্যা সান্ত্বনা দেওয়া একটি নারীর জন্য ধর্ষণের সংজ্ঞার সাথে মিলে যায়, যাকে বলে ম্যারিটাল রেপ। লাইসেন্স করা পিস্তল দিয়ে কাউকে খুন করা আর কি। পলাশের সেই লাইসেন্সটা ছিল না। জয়ের কাছে ৩ কবুলের লাইসেন্স ছিল। কিন্তু জয় শেষ অবধি মেহজাবিনকে ভেতর থেকে আকাঙ্ক্ষা করে বসায়, যা অঘটন ঘটল। এই গোটাটার পিছনে একটি মূল ঘটনা দায়ী। বড় ভাইদের ওপর অন্তিকের অবাধ্যতা এবং তার জের ধরে আবার অন্তুর অন্যায় মেনে না নেবার প্রবণতা। মিস ক্যাথরিন ভেবে ক্লান্ত হয়ে উঠলেন। মেহজাবিনকে দেখলেন। মেহজাবিন শান্ত চিত্তে তার রবের সামনে নিজেকে সমর্পণ করছে। এক একটি সেজদা লম্বা তার, স্নিগ্ধ গম্ভীর চাপা বিষাদে মাখা মুখখানা। অজুর পানি ছিটকে লেগে আছে মুখটায়। নারীর সহ্য ক্ষমতার মাত্রা কতটুকু? পাশের ঘর থেকে শিশুকন্যার কান্নার আওয়াজ এলো সামান্য।
মার্জিয়া দুটো চাপা ধমকে চুপ করালো মেয়েটিকে। মেহজাবিন নামাজ শেষ করে উঠলে ক্যাথরিনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে পড়ল। মেহজাবিন, অন্তিকের মেয়ের নাম কি হুমায়রা রাখা হয়েছে? অরিবা, অরিবা মুমতাহিনা। বলতে বলতে মেহজাবিন সোফায় বসলো আবার। আমি রেখেছি। মিস ক্যাথরিন বললেন, খুব সুন্দর না? এরপর তিনি আনমনা হলেন, জিজ্ঞেস করার সুযোগ পেলেন না, জয়ামিরের কাঙ্ক্ষিত নামটি রাখুনি? পিতার খুনি সন্তানের নাম ঠিক করতে পারে না, মার্জিয়া তা বরদাস্ত করবে না। যে সন্তানকে গর্ভে নিয়ে এসে বিধবা হয়েছে সেই সন্তানের নাম তার স্বামীর খুনি রাখবে? প্রশ্ন ওঠে না তো। নামটা জয়ামির উচ্চারণ করেছিল বলে মার্জিয়া 4 অক্ষরের সেই নামটিকেও ঘৃণা করে। জানো মেহজাবিন, আমাদের ক্যাথলিক খ্রিস্ট শাখার ভিত্তি হলো ট্রিনিটি, অর্থাৎ ত্রিতত্ত্ববাদ, ফাদার, সান অ্যান্ড হোলি স্পিরিট। আমি কি প্রতীকী অর্থে তোমার অবরুদ্ধ নিষিদ্ধকে পিতা, পুত্র ও পবিত্র আত্মার প্রভাব ধরে নিতে পারি? মেহজাবিন মাথা নাড়ে। পবিত্র আত্মা কে ম্যাডাম? যদি আপনি আমাকে নির্দেশ করেন তো আমি পানাহা চাইছি। আপনি যা বললেন তা আমার ধর্মমতে শিরক। কিন্তু আপনি যখন প্রতীকী অর্থ ধরেছেন, সেক্ষেত্রে জয়ামির ও তার সন্তান যদি পিতা ও পুত্র হয়, পবিত্র আত্মার স্থানটি আমার জন্য ফাঁকা থাকে। অথচ আমি পাপিষ্ঠা। কি পাপ করেছ? আমি এই হাতে মানুষ খুন করেছি, অথচ কারাবরণ করিনি। আমি অ্যাডভোকেট হতে যাচ্ছি, অথচ নিজের বিরুদ্ধে প্রসিকিউশনে যাবার পরিকল্পনা রাখেনি। সবাই শাস্তি পেয়েছে, শুধু আমি বাদে। অথচ আমি দেখছি তুমি ছাড়া আর কেউ শাস্তিই পায়নি। অ্যান ইন্টারনাল পানিশমেন্ট হ্যাজ বিন গিভেন টু ইউ। কথাটুকু মনে মনে বলে ক্যাথরিন আলতো হাসলেন। একটা প্রশ্নের উত্তর দাও। প্রাণী হত্যা পাপ হবার পরেও কিভাবে প্রাণী হত্যা বৈধ হতে পারে? হিংস্র ক্ষতিকর প্রাণী হত্যা বৈধ। আমি তো ভাবছিলাম তুমি জানোই না, মূর্খ মেয়ে। কোন ধর্মের কাছে যাবে তুমি? সকল ধর্মই তোমাকে বলবে। ঠিক যেমন অহেতুক হত্যা পাপ, তেমনি আত্মরক্ষার জন্য হিংস্র পশুবধ বৈধ। কেননা তুমি যদি তখন সেই প্রাণীটিকে হত্যা না করো, উল্টো তুমি অথবা কোনো নিরীহ নিহত হবে। তুমি বলছো মানুষ খুন করেছ। শিক্ষিত মেয়ে হয়ে এত বড় ভুল কথা কেন? মানুষের সংজ্ঞা জানো না তুমি? যে মানুষ অপর একটি মানুষের জন্য ক্ষতিকর, সে মানসিকতাহীন প্রাণী, যাকে সাধারণ ভাষায় জানোয়ার বা পশু বলা হয়। তুমি যে অবস্থানে দাঁড়িয়ে খুন করেছ, তা না করলে বরং তুমি পাপী হতে পারতে। কিন্তু খুন তো খুন ম্যাডাম। আমি আগামীতে যখন কোনো খুনি আসামির বিরুদ্ধে আদালতে দাঁড়াবো, আমার মনে পড়বে তারই মতো একটি পাপী আমার ভেতরেও আছে। আমি কেন আজ কাঠগড়ায় না দাঁড়িয়ে আইনজীবীর স্থানে? মিস ক্যাথরিন একটু হাসলেন। জয় আমির আর মাহেজবিনের মধ্যে প্রধান ফারাকটা কোথায়? এখানেই। জয় আমির পাপ স্বীকার করেছে, কিন্তু অনুশোচনার ধারে কাছেও ঘেঁষেনি। সক্রেটিস বলেছেন, অন্যায় করে অনুতপ্ত না হওয়াটা আরেকটা অন্যায়। মেহজাবিন এমন একটি খুনের অনুতাপে ডুবে আছে আজও, যা নৈতিকতার গভীর দৃষ্টি থেকে দেখলে খুনই নয়। অথচ জয় আমির সামান্য অনুতাপ করেনি মরার আগ অব্দি। শুধু পাপের স্বীকৃতি যথেষ্ট নয় পাপ মোচনের জন্য। অনুতাপ ও শাস্তি গ্রহণ ছাড়া পাপ মুক্তি নেই। এখানেই দুজনের পথ আলাদা হয়েছে। যে পাপী, সে কখনো রোজ সেই পাপ নিয়ে অনুশোচনা করে না, আর যে করে, সে পাপ পাপের উদ্দেশ্যে করেন। তিনি বললেন, আমি বাইবেল, কোরআন, গীতা, ত্রিপিটক পড়েছি। সে হিসেবে এবং এ অবধি তোমার বলা ঘটনা প্রবাহ মতে বলবো, তুমি পাপ না করে সীমাহীন শাস্তির অধিকারী হয়েছ। অভিনন্দন তোমাকে। জেল হলো না, না জরিমানা, না মৃত্যু। আপনি কোনটাকে শাস্তি বলছেন? আমি তো জিতে গেছি। মিশে সান্ত্বনায় বাঁচতে চাইলে আমি তোমায় মানা করব না, কিন্তু জিতেছে জয় আমির। জিততে পারোনি তুমি আর হামজা। প্রধান প্রতিদ্বন্দ্বী দুজন রয়ে গেছে নরকে। জয় খুব জানত শাস্তি জীবনের অপর নাম। সে সেই জীবনকে বুড়ো আঙুল দেখিয়ে পালিয়েছে চরম চতুরতার সাথে। তুমি বোকা, ফেসে গেছো দায়ভারের কাছে। তুমি জিততে পারতে যদি এই যে কতকগুলো প্রাণের দায়ভার তুমি কাঁধে তুলে নিয়েছো, স্বার্থপরের মতো তা ঝেড়ে কারাবরণ অথবা মৃত্যু বেছে নিলে। পালাতে যখন পারোনি, এবার এই জীবনের দড়ি টানতে টানতে হাত ব্যথা হলেও থেমো না মেহজাবিন। আপনি তিরস্কার করছেন আমায়? করছি। এত বড় বোকাকে তিরস্কার করাই যায়। একটি নরকবাস তুমি বেছে নিয়েছো জীবনে। মেহজাবিন আলতো হেসে হেলান দিল সোফায়। আব্বু এমনটাই বলেছিল জীবন সম্বন্ধে। নরক তো জীবনবাসী। সে ওড়নাটা একটু আলগা করে নিল। বাইরে সকালের আভা ফুটছে। এভাবেই সেদিন সকাল হলো একটু একটু করে, কিন্তু বৃষ্টি থামল না, বরং তোড়জোড় বাড়ল।
আলো ফোটার সাথে সাথে ঝুমঝুম করে ঝেঁপে এলো। মিস ক্যাথরিন জিজ্ঞেস করলেন, সেই দিনটা কি পুরোটাই বৃষ্টিমুখর ছিল মেহজাবিন? সকাল 9টা বাজল। তখনও ঝরছে আষাঢ়ে বৃষ্টি। অন্তু থর থর করে কাঁপতে লাগলো। লোকটা শুয়ে আছে, হাত থেকে রক্ত পড়া থেমে গেছে। বৃষ্টির পানিতে তাজা রক্ত ধুয়ে সবুজ ঘাসে লাল মিশে যাচ্ছে। আমির নিবাসের ফ্রন্টিয়ার্ডের ছাউনি পেট্রিকোর নিচে অবস্থান নিয়ে পুলিশ তখন এফআইআর লিখতে ব্যস্ত। তারা সরকারের কাছে জবাবদিহি লিখছে। তারা লিখল, জয় আমিরের সঙ্গে বন্দুকযুদ্ধে তাদের ফোর্সের একজন সদস্য নিহত হয়েছে ও আরেকজন মৃত্যু মুখে, এবং শেষ অবধি তারা নিজেদের আত্মরক্ষার উদ্দেশ্যে ভয়াবহ ক্রিমিনাল জয় আমিরের উপর গুলি চালাতে বাধ্য হয়েছে। এটা লিখতে গেলে বেগ পেতে হতো যদি না হামজার দিন ফুরতো। জয় আমিরের শরীরে তাজা 4টে গুলি বিঁধেছে। আত্মরক্ষার জন্য ক্রিমিনালকে একটি গুলিবিদ্ধ করে কাবু করাই যথেষ্ট। মারার হলেও এতগুলো গুলি একটি মানুষকে থামাতে চালানোর নয়। সুতরাং বাহিনীর সবগুলোর এ নিয়ে রাজনৈতিক উপরমহলের কাছে জবাবদিহি করতে কলিজা ফেটে যেত। কিন্তু সেই লিঙ্কটা দুর্বল হয়ে গেছিল দুই ভাইয়ের। এই সুবিধাটুকু পেয়ে পুলিশ ফোর্স নিশ্চিন্ত। ময়না তদন্তেও নেওয়া হবে না লাশ। চিহ্নিত অপরাধী জয় আমির নিশ্চিত ফাঁসির আসামি ছিল। বিবেচনার ওপর কম করে হলেও যাবজ্জীবন দণ্ড শোনানো হতো। মৃত আসামি জয়ের পরিবারে কে কে আছে? স্ত্রী বসে আছেন মৃতদেহের পাশে। আর কে আছে? রিমি ও তুলি প্রথমবার সেদিন আমির নিবাস এলো। থমকে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ নারী দুটো। এত বড় নিবাস, এত আভিজাত্য, এই বাড়ির উত্তরসূরি জয় আমির। যে লোকটা একটা জীবন এই পরিচয়কে এড়িয়ে কাটালো, তার শেষ শ্বাসটুকু ঠিক তার পরিচয়ের জমিনে পড়ল। পাপ কি ধুয়েছে তাতে? ঘটনাটা রিমির বিশ্বাস হলো না। জীবনে লুঙ্গি প্যান্ট ধোয় না লোকটা, দরজাটাও আটকে ঘুমায় না। রিমি বা তরুর সকাল সকাল যেতে হয় যে তার রুম পরিষ্কার করতে অথবা নোংরা পোশাক নিতে। সে এরকম কত সকাল লোকটাকে চিৎপটাং হয়ে বিছানায় পড়ে থাকতে দেখেছে। আজ না হয় বিছানা নয়, নোংরা ঘাসের ওপর পড়ে আছে। তাই বলে লোকটা একটু পর উঠে চিৎকার করে ভাত চাইবে না? তার হামজা ভাইয়ের খোঁজ করবে না? রিমির শ্বাস আটকে গেল। তুলি শিওরে হাঁটু ভেঙে বসে, ঝাঁকায় জয়কে। কর্কশ স্বরে বলে, এই বাটপার, এই বলেছিলি যে আমায় বিয়ে দিবি? আমি অসহায় বলে মিছে সান্ত্বনা দিয়েছিস? বিয়ে তো দিলি না, অমন চুপচাপ শুয়ে থেকে খালাস না রে। আমি জীবন কাটাবো কি করে? তোরা এক একজন পুণ্যের কাজ করে এক একটা একদিকে পাড়ি জমাচ্ছিস। আমাকে কে দেখবে? আমার মেয়েকে কে দেখবে? ওয়েলের দুধ নেই দুদিন, ভাত চটকে দিলে বমি করে, কাঁদে। দুধ আনতে যাবে কে? দেখ দেখ, দাঁড়িয়ে আছে, তোকে দেখছে। ও কাঁদলে উঠবি না? জয়, ওঠ বলছি। আমার মেয়ে না খেয়ে আছে, আমার ভরা জীবন পড়ে আছে। আমাকে খেতে দেবার লোক নেই, দেখার কেউ নেই, বাপ নেই, মা নেই। কার আশায় রেখে গেলি? আপন ভাই নেই আমার। ফুফাতো ভাই হিসেবে কোন দায়িত্বটা পালন করে গেলি রে নিমুখারাম? জয়, ওঠ। কোত্থেকে যেন হুড়মুড় করে একটা পাগল ছুটে এলো। পাগলটা হলো কবির। হাঁটু ভেঙে বসে পড়ল জয়ের বুকের ওপর ঝুঁকে। হাতে বুকে রক্ত মেখে গেল। কত লোক আজ ভূত নিবাসে জড় হয়েছে। বৃদ্ধরা হায় হায় করে উঠছে থেকে থেকে। আমির পরিবারটারে ক্যান যে আমনে সিল সকই নাই সিঁড়া খাইলো? এই স্যাংরা এতদিন পর কে আইছিল এই সাপের বাড়িটাত? ওর কি ডর নাই? বেহার মতন আইসে ওই জীবনটা দিত। খুবই অবাককর দৃশ্য দেখা গেল। একজন ক্রিমিনাল দাগী আসামির আইনের হাতে মৃত্যু এত মানুষের হাহাকারের কারণ হতে পারে না, কিন্তু করছে। কারণ এরা জানে না জয়ের জীবনের নারকীয় অপরাধগুলো। ভাই, ভাবি, ভাইয়ের কি হয়েছে? জয় ভাই। কবিরের ডাকে অন্তু চোখ তোলে। তার খুব অবাক লাগে চারিপাশটা। সব কেমন গুলিয়ে গেছে। জয়ামির সত্যিই শাস্তি পেল না। এত পাপ করেও কিছু মানুষের মাঝে নিজের চলে যাবার এত হাহাকার রেখে গেছে যে লোক, তার শাস্তি কোথায়? জয় ভাই, আমি কিন্তু একটু সহ্য করব না এইসব। আপনি কইছিলেন পলাতক হইলে তারপর দেশের বাইরে দেখা হবে। আমি তো সেই আশায় সঙ্গ ছাড়ছি। আইজ কিন্তু কথার হেরফের হয়েছে ভাই। এইটা মানবই না আমি। না, এই তো কথা আসিল না। আপনি কইলেন যা কবির, আমি আসতেছি। আপনি যাইবেন না? আইজ আর আপনার সাইডে যাইতাম না। আবার ফাঁকি মারবেন আপনি, জানি আমি। চলেন আমার সাথে, চলেন, একসাথে যাব। এত পুলিশের সামনে পড়ছেন কেমনে? আপনি আমার কথা দিয়া কথা রাখবেন না, এইটা হইতো না। ওঠেন, ওঠেন, ওঠেন। এত রক্ত কিসের? ভাবি,
এত রক্ত কার রক্ত? ওঠে না কেন এ? আপনি কিছু কন কইলাম। আপনার কথা শুনে কন কিছু, কন যে কইবরাই ডাকে। অন্তু জয়কে দেখে, কি মিছে আশ্বাস সবার। তার কথা নাকি জয়ামির শুনে। সে কত অনুরোধ, কত প্রচেষ্টা করেছে কিছু প্রাণ বাঁচাতে। তাদের সঙ্গে পাপিষ্ঠ জয়ামির কি করে এসেছে কে জানে। সে যে এতবার থামতে বলল, জয়ামির কি থেমেছে? বরং নিজের পরিকল্পনা মতো ঠিক আত্মহত্যার দিকে এগিয়ে গেছে সুকৌশলে। তবু পাপ থেকে ফেরেনি। চোখের ভাষায় জয়কে ডাকে, ভারে, সবার দেখছি কত কত আবদার আবেদন আপনার কাছে। আমার নেই কেবল। আপনার কাছে শুধু আমারই কিছু চাওয়া পাওয়ার ছিল না দেখছি। বেশ তো, যা চেয়েছি তা দেবেন না বলে পালালেন। কত রঙ্গ কৌশল। একটা পাপ বিরতির জীবন, একটি বন্দিত্বের প্রায়শ্চিত্ত। অসম্ভব আবদার রেখে সবার থেকে আলাদা হলাম। সবার মতো আবদার প্রকাশ করে কাঁদতে পারছি না। আমার আপনার ছিলই বা কি জয়ামির? একটি অসম্পর্ক, একটা বিরোধ, তথাকথিত বৈধ একটি পরিচয়। তার ভিত্তিতে কি বা চাইবার থাকতে আছে আপনার কাছে বলুন তো? এক জীবনে কারো মেয়ে, বোন ও কিছু বন্দির কাণ্ডারি হতে গিয়ে স্ত্রী ও মা হওয়া হলো না। একটি বাপ, ভাই ও কিছু বন্দির দায়ে সন্তান ও অন্তু থামে, খানিকক্ষণ জয়কে দেখে। ঝিরঝির করে বৃষ্টি ঝরছে শ্যামলা মুখটার ওপর। বিগত দিনে বেড়ে ওঠা দাড়িগোপ চুইয়ে পানি পড়ছে। অন্তু শুধায়, আপনি কে? আমার কে আপনি? স্বামী হবার যোগ্যতা কি আছে আপনার? একটা আমজাদ আলী প্রামাণিকের মতো পুরুষ আমি চেয়েছিলাম আপনার স্থলে। এলেন আপনি, দাবানলের আগুনের মতো দাউ দাউ করে জ্বললেন, চালালেন। আজ যখন নিভেছে আপনার শিখা, চারপাশে তাকালে দেখছি কেবল বন উজাড় ছাই, তছনছ হওয়া বিধ্বস্ত প্রকৃতি। কোথাও এক ফোঁটা জীবন নেই, কেবল দহনের ধোঁয়া। কেন এসেছিলেন আমার জীবনে? আমি তো চাইনি, কসমিন কালেও আপনার মতো নোংরা পুরুষকে চাইনি। অন্তরা কখনো আপনাদেরকে চায় না। তবু এলেন, পোড়ালেন, চলে গেলেন। এ আপনার স্বেচ্ছাচারিতা নাকি আমার নিয়তি? এলেন যখন জীবনটা গুছিয়ে নিলেও হতো। আমার তো বাপ নেই। 3 কবুল পড়ার পর আপনার কি কর্তব্য ছিল না আমার এক জীবন কাঁধে বয়ে দেবার? অথচ আপনি আমার রূহ অব্দি পুড়িয়ে ছাই করেছেন দিনের পর দিন। কারণ কবুলের মর্যাদা আপনি বোঝেন না। পাপিষ্ঠ। এত অসহায় হয়ে এক নারী জীবন কি করে পাড়ি দেব একটাবার জিজ্ঞেস করেছেন? বাপ আর অন্তু কত অসহায় হয়ে পড়েছিল। কখনো কান বাঁধে অন্তুর বুকের নিঃশব্দ আত্মচিৎকার শুনেছেন? আপনি শুধু আরমিনকে দেখেছেন। বিয়ের পর তথাকথিত স্বামী হিসেবে কথা ছিল আপনাকে অবলম্বন করে দাঁড়ানোর। অন্তুর বুকটা যে আজ হু হু করে কেঁদে উঠল, জয়ামির দেখল না এই অন্তুকে। দেখলে অবাক হয়ে যেত। আফসোসে আরেকবার মৃত্যুকে বরণ করত কি। কিন্তু আপনি স্বামী হলেন না, আপনি হলেন জয়ামির। এত পাপ, এত নিষ্ঠুরতা। কোনোদিন শুধালেন না এসব দেখে ব্যথা পাও? কোনোদিন জানতে চাইলেন না আমার কাঠিন্যের নিচে নারীত্বের স্তর কতটুকু পুরু? কারণ আপনি নাকি আমার কান্না দেখেননি, তাতে বড় আফসোস আপনার। তাহাজ্জুদে বসে মালিকের কাছে কেঁদে মাতাল হয়ে আপনার ঘরে ফেরার সময় হবার আগেই কঠিন হয়ে বসে থেকেছি। আপনিও সমস্ত সীমা পেরিয়ে পাপ করে গেলেন। সেই সুবাদে ভেতরের নারী অন্তুকে হারিয়ে আমি হলাম কেবল একজন হবু আইনজীবী। তাই আপনিও কেবল আমজাদ আলী প্রামাণিকের প্রতিবাদী অন্তুকে দেখলেন। উকিল হবার স্বপ্ন দেখা ন্যায় বিচারপ্রবণ আরমিনকে দেখলেন। জয়ামির, আপনি আমায় দেখেছেন কোনোদিন? যে মেয়েটা একটু একটু করে নারী জীবনের সমস্ত শখ আহ্লাদের গলা কেটে কিছু প্রাণ বাঁচাতে আপনাদের সাথে লড়াই করে গেছে, শেষে না সেই প্রাণগুলো বেঁচেছে, না সে নিজে। আমার বয়স কত? 24? বুড়ি হয়ে গেছি আমি। বলুন না, আপনি এমন এক বৈধ পুরুষ আমার, যে হয়ে যাবে কারাবাসে, নয় নরকবাসে। আর এ দুটোর কোথাও না গেলে অবাধ পাপাচারে, যেখানে শুধু নিরীহ রক্ত, ক্ষমতার দাপট ও ত্রাস। কোথাও তাকে নিয়ে সুস্থ সংসারের অপশান নেই। অথচ এই নারী জীবনে স্বামীর জায়গায় দখলদারিত্ব সেই পাপিষ্ঠ পুরুষটির।
কোনোদিন জিজ্ঞেস করেছেন এই জীবনে নারীত্বকে বিসর্জন দিতে আমার কলিজা থেকে কতটুকু রক্ত ঝরে গেছিল? সেই ব্যথার তীব্রতা কতখানি ধারণা করতে পারেন? নারী হয়ে জন্মে নারীত্বকে বর্জন, অথচ আপনি জয়ামীর না হলে আমার একটা সংসার হতো, আমার সন্তান আমার গর্ভে থাকতো, আমার একটা জীবন হতো, একজন স্ত্রী ও মা আমি হতাম। সব কেড়ে নিয়েছেন। জবাব দিন, যখন এলেনই কেন জয়ামীর হয়ে এলেন? যে আপনি জয়ামীর, সে কেন আমায় তিন কবুলে বাঁধলেন? আজ সেই আপনি যে স্বার্থপরের মতো পালালেন। আমি কোথায়, কার কাছে যাব? আমার কে আছে? আমার আশ্রয় কোথায়? আপনি কারাগারে যেতেন, তখনও আমাকে আমার সন্তান পিতার পরিচয়হীনতায় মানুষ করতে হতো, কারণ আপনার মতো পাপীর সন্তান হওয়া কোনো সন্তানের জন্য শুধুই লাঞ্ছনার। যেভাবে আপনি মানুষ হয়েছেন, আপনার মতো সেই একই জীবন আমার সন্তানও পেত, শুধু প্রেক্ষাপট ভিন্ন। কেন? আপনাকে কেন কারাবাসেই যেতে হবে? এত পাপ কেন লেগে থাকবে আপনার হাতে? ঠিক আছে, থাকলো, আমি তার জবাবদিহি চাইতাম না, কিন্তু আমার জীবন নষ্ট কেন করেছে? আপনার মতো জাহিলের স্ত্রী কেন হতে হয়েছে আমাকে? আপনি আমার কাগজ কলমের স্বামী, হৃদয়ে কতটুকু কেমন জিজ্ঞেস করেছেন কখনো? জিজ্ঞেস করলে হয়তো বলতাম আপনি একটি সূচের বিষমাখা সরু প্রান্ত, যা আমার হৃদয়কে প্রতিক্ষণে খুঁচিয়ে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত করেছে। তা শোনার পর কি স্বামী হবার চেষ্টা করতেন? তবু ক্ষমা পেতেন না। আমি ভুল ছিলাম, আমি আপনাকে ক্ষমা করতে পারিনি। যদি আপনার শাস্তি মৃত্যু হয়, তো আমি ক্ষমা করেছি আপনাকে, কিন্তু অন্তর ইজ্জত, আমজাদ প্রামাণিকের প্রাণ ও পরিবারের জীবনের ঋণ তোলা রইল। এত হিসেব গড়মিল রেখে বর্বর হয়ে শুয়ে থাকা পাপী পুরুষ আপনি আমার স্বামী নন, আপনি আমার আসামি। দুর্ভাগ্যবশত আমার সন্তানের পাপ। আপনার কাছে আমার কিছু চাইবার নেই। এই বিরোধ মিটল না, আপনি শর্ত ছেড়ে পালালেন, কিন্তু যে আর্মিনের আপনার কাছে কিচ্ছু চাইবার নেই, সেই আর্মিন আজ মিটে গেল। আজ থেকে সে কেবল একজন পাপিষ্ঠ বাপের পাপের প্রায়শ্চিত্তে অকাল প্রাণ দেওয়া সন্তানের মা, মেহজাবিন আর্মিন। যেদিন এই লোক অন্তুকে পলাশের কাছ থেকে বাঁচিয়ে আনলো, অন্তু কৃতজ্ঞতাটুকু জমিয়ে রেখেছিল। আমজাদ সাহেব তাকে কৃতজ্ঞতা শিখিয়েছেন। পরের বার দেখা হলে মিটিয়ে দিত বোধহয়, হয়তো একটু ইতস্তত করে গম্ভীর গলায় বলতো, ধন্যবাদ জয়ামির, তখন মানসিক অবস্থা ভীষণ খারাপ ছিল, আমার উচিত হয়নি থুতু দেওয়া। একটা সত্যি কথা বলি, বিশ্বাস করবেন? আমি মিথ্যা বলি না, থুতুটুকু পলাশের জন্য বরাদ্দ ছিল, তা আপনাকে দিয়ে বসেছি। আমি আপনার ছোট বোনের মতো, আমার বড় ভাই আমাকে ওই পরিস্থিতিতে ঠেলে দিয়েছে, আর আপনি আমার বড় ভাইয়ের মতো কাজ করে আমায় বাঁচিয়ে এনেছেন। সিনিয়র আপনি, আমি ছোট মানুষ, ভুল হয়েছে আমার। কিন্তু এরপর এই ক্ষমা চাইবার পর জয়মেরের প্রতিক্রিয়া কেমন হতো জানা নেই, কিন্তু অন্তু জানতো না ইতিমধ্যে তার সঙ্গে এর চেয়েও খারাপ কিছু করবার পরিকল্পনা জয়ামির ও হামজা করে রেখেছিল। হয় পলাশের রুফটপ, নয়তো ক্লাব ঘরের দোতলা। কিন্তু জয়ামির মাঝখানে থুতুর বদলা নিতে গিয়ে ঘটনা বদলে দিল। অন্তুর জীবনটা কেড়ে নিল নোংরা ছলনার কৌশলে, অথচ লোকটা তাকে বারবার ছলনাময়ী ডেকেছে, যে কিনা নিজে ছলনায় মেরেছে অন্তুকে। জয়ামির যখন ঘুমাতো, অন্তু কোনোদিন নজর বুলিয়ে দেখেনি, ইচ্ছে বা রুচি হয়নি। আজ দ্বিতীয়বারের মতো দেখল, বুক থেকে রক্ত চুইয়ে বৃষ্টির পানির সাথে ধুয়ে যাচ্ছে। মুখে একরত্তির ব্যথার লক্ষণ ফুটে ওঠেনি, ঠোঁট দুটো এখনো হাসছে, যে হাসিটা তার ঠোঁটে চিরস্থায়ী। অন্তু আবার অবিশ্বাসে পড়ে, এই লোক উঠে এসে গা ঘেঁষবে না? অন্তুর যে কি হলো আজ, আজ তার ভেতরে বড্ড নারীত্বের লাফালাফি সে টের পেল। সে আজ এক মুহূর্তের জন্য সত্য বিধবা হয়ে উঠল। জয়ামিরকে তার ছুঁতে ইচ্ছা করল, তার দেখতে ইচ্ছে করল আগ্নেয়াস্ত্র থেকে ছুটে আসা বুলেট ওই পাষাণ বুকে কেমন ক্ষত তৈরি করেছে। জয়ামিরের একটি আকাঙ্ক্ষিত আবদার ছিল, সে রুমে ঢুকেই অন্তুকে বলতো, শার্টটা খুলে দাও তো ঘরবালি। অন্তু দেয়নি কখনো। আজ সে জয়ামিরের বুকের ক্ষত দেখতে আলগোছে শার্টের বোতামগুলো খুলে আলগা করল। রক্ত জমাট বেঁধে ক্ষতর মুখ বুজে গেছে। থোকা থোকা রক্তের চাপ বুকের ওপর সূক্ষ্ম ছিদ্র দিয়ে
তীর তীর করে রক্তের ধারা বয়ে এসে বৃষ্টির পানির সাথে মাটিতে মিশে যাচ্ছে। এই রক্তে হামজার ভাগ আছে। কত অংশ হামজার সেটা জানা নেই। হামজাকে কনস্টেবল জানায়, ও হামজা সাহেব, জয় আমির ক্রসে গেছে। হামজার দম বন্ধ হয়, চেয়ারের ওপর গা ছেড়ে দেয়। কেমন মৃত পথযাত্রীর মতো সীমাহীন পিপাসায় যেন একটা ঢোক গিলল সে কোন রকম। ঘেমে গেছে শরীর। তারপর মুহূর্তের মধ্যে গলা টিপে পায়ের তলে করে কনস্টেবলকে। আর একবার বল কথাটা, উচ্চারণ কর খানকির চ্যাংড়া। তোর জিহ্বা ছিঁড়ে চিপিয়ে খাবো। তোর আইনের মায়েরে কেমনে শুদ্ধে হয়, খালি একটা বার। কয়েকজন মিলে অসুস্থ হামজাকে ছাড়াতে পারে না, যতক্ষণ না হামজার স্নায়ু শিথিল হয়ে সে হুড়মুড় করে পড়ে গেল মাটিতে। রেগি রোগীর মতো কাঁপতে লাগলো শরীর, শ্বাস প্রশ্বাস হাঁপানি রোগীদের মতো। জয় কোথায়? জয়ের গোসল হচ্ছে। সেই শেষ রাত থেকে সে ভিজছে রক্ত ও পানিতে একাকার হয়ে। আমির নিবাসের ভিটায় 21 বছর পর তার আবার গোসল হলো। এতক্ষণ সে ভেজা ঘাসে শুয়েছিল, এখন তার জন্য একখানা খাটিয়া এসেছে, তাকে সেখানে শোয়ানো হলো। এবারের গোসল শেষে হুমায়রা দাবড়ে ধরে পোশাক পরিয়ে দিল না, কারণ জয় আর ছুটছে না। তাই কয়েকজন মৌলবি মিলে তার ক্ষতবিক্ষত দেহটা সাদা ধপধপে 3 টুকরো কাপড়ে মুড়ল। মৌলবীরা জানে না জয় বেঁচে থাকলে ওই মৌলবীদের জানের ঝুঁকি ছিল। অন্তু দেখল আমজাদ সাহেবের শেষ গোসলের দৃশ্য। এবার সে কেঁদে উঠল। আর কেন যেন মনে হচ্ছে এবার শেষবারের মতো সে হারালো। আজ গিয়ে সে চির একলা হলো। আজ সে এমন এক নারী হলো যার আগে পিছে শুধু। আজ সে ফ্রন্টিয়ারের গোল পিলারের সাথে হেলান্তে নিশ্চুপ বসে থাকা দর্শক। নাকে ভুরভুর করে ঢুকছে কর্পূর, গোলাপ জল, সুরমার গন্ধ। সেই গন্ধের সাথে আমজাদ সাহেবের শরীরের গন্ধ মিশে একাকার। অন্তু আবেশে চোখ বুজে নিল। অনুমতি সাপেক্ষে বন্দি হামজাকে আনা হলো আমির নিবাসে। দুপুর গড়িয়েছে তখন। গুঁড়ো বৃষ্টি ঝরছে, গায়ে না লাগার মতো। কিন্তু আকাশে ঘন কালো কুটকুটে মেঘ। আকাশের দুঃখ কমছে না। হামজা পুলিশ ভ্যান থেকে নেমে বিভ্রান্ত হলো। এত লোক আর আমির নিবাস। পা জমে গেল মাটিতে। তবু সেই ভারী পা টেনে হামজা জয়ের সামনে পৌঁছালো, কিন্তু আর শরীর ভর রাখতে পারল না। পড়ে গেল মাটিতে। জয় শুয়ে আছে খাটিয়ায়, নাকে দুটো তুলো গোজা। কি আশ্চর্য স্বপ্ন! তুলো দুটো লাল হয়েছে। হামজা আস্তে করে সেই দুটো খুলে নিল। কি বিশ্রী লাগছে তুলো নাকে। শ্বাস নিতে দেবে না নাকি এই মৌলবীরা? নাক দিয়ে নালির মতো সরু ধারায় রক্ত আসছে। হামজা মনোযোগ মেলে দেখে সেই রক্তের ধারা। কি শান্ত সেই ধারা, গাঢ় লাল খয়েরি রঙের বর্ণ। ধীরে ধীরে জয়ের দাড়ি ও গাল চুইয়ে থুতনি ছুটছে। হামজা তাই তার অবশ হাতখানে এগিয়ে রক্তগুলো আঙুলের ডগায় মুছে নেয়। জয়ের কি হয়েছে সে বুঝতে পারছে না। বোঝার জন্য সে আস্তে আস্তে জয়ের বুকের উপরের কাফন সরালো। কি বিশ্রী দেখতে দুটো জখম। আর একটু নিচে নামলে হামজা আর একটা দেখতে পেত। হামজার হাত দুটো তড়িতাহত রোগীর মতো ঝিরঝির করে কাঁপে। সে ঝুঁকেছিল জয়ের মুখের ওপর। আরো সামান্য ঝুঁকে কপাল একটা চুমু খেল। জয়কে একটু বুঝিয়ে বলা দরকার, নয়তো বুঝবে না জয়। খুব অবাধ্য সে। সে তার কম্পিত শক্ত হাত দুটো দিয়ে জয়ের মুখটা আলতো করে হাত বুলিয়ে দেয়। নেড়ে চেড়ে দেখে জয়ের ঠান্ডা হয়ে যাওয়া মুখটা। শুন জয়, তোকে বলা হয়নি, আমার শরীরটা ভালো না। খুব শিগগির প্যারালাইজড হয়ে যাচ্ছি আমি। তুই শুনে কষ্ট পাস না। এই জন্যই চেয়েছিলাম তুই চলে যা, তারপর আমি যাব। একসাথে চিকিৎসার নিরাপত্তা দুইটাই নিশ্চিত হবে। আমার আজকাল রাতে ভুলভাল স্বপ্ন আসে, আজও আসছে। আমি দেখছি তুই পালাসনি। যে আমির নিবাসের শিকারী ভিটে থেকে তোকে 18 বছর ধরে দূরে রেখেছি, তুই বরং আমার অবাধ্য হয়ে সেখানে গেছিস। তারপর তো জানিস ওখানে কি কি হয়। এসব স্বপ্নের কোনো মানে নেই আমি জানি। আবার ঝিরঝিরিয়ে বৃষ্টি নামল। হামজা থামল, থমকালো। জয় শুয়ে আছে। বিকেল হয়ে আসছে। আজকের ঘুমটা কেমন জয়ের?
সে চোখের সবটুকু তৃষ্ণা মিটিয়ে জয়কে দেখল। তার ঘোলা চোখে জয়ের দাড়ি গোফের জোয়ান মুখটা ঝাপসা হয়ে আসে। সে দেখে একটি কিশোরকে, হুমায়রার ছেলে, বয়স 10, যার পেট ভরানোর জন্য হামজার দুমুঠো খাবার জোগাড় করা খুব জরুরি। জয়কে একটা স্কুলে ভর্তি করাতে হবে, আমির নিবাস থেকে দূরে রাখতে হবে। হামজাকে ছুটতে হবে, খুব ছুটতে হবে। এই দিন দূর করতে হবে, প্রতিশোধ নিতে হবে। জয়কে সাথে নিয়ে অনেকখানি ছুটতে হবে। হামজা ডেকে উঠল, জয়, শোন আমার কথা, একটাবার শোন। আমি তোর সব কথা মেনে নেব। তোর সন্তানকে মেরেছি না, তুই চাইলে আমার শরীরে ততখানি মাংস কেটে নিবি, শোধ যাবে নাকি তবু হবে না? কি চাস তাহলে? রক্ত চাস? দেব, টাকা তুই, একটু হাস, ভাই বলে ডাক। আমি সত্যি মরে যাব, আমি অসুস্থ, বুঝলি? অ্যাক্সিডেন্টটা সিরিয়াস মামলা হয়ে দাঁড়িয়েছে, স্পাইনাল কর্ডে ঢাক খেয়েছি, বেশি দিন বাঁচবো না মনে হয়। তোকেই তো সব সামলাতে হবে, তারপর বুঝে নিতে হবে এখন থেকেই সব। আমি মরলে তুই কাঁদিস না, আমি তোর সন্তানকে মেরেছি, ওই জন্যই তো বলছি। তুই কিন্তু পুরনো হামজাকে পাসনি জয়। আজ আমার ভেতরে এক তিল পরিমাণ শক্তি নেই। তবে আমার মনে হয় এত বড় পাপ আমি করিনি যার শাস্তি হিসেবে আমি তোকে এভাবে দেখব। আমার হাতে গড়া তুই, আমার সামনে দিয়ে চলে যাবি? কিরে, আমার অধিকার নাই? এই তোর যে বুকে গুলি চলেছে, ওই বুক প্রশস্ত করতে আমার বুক ক্ষয়ে গেছে। এত সহজ নাকি? হ্যাঁ, ওই যে রক্ত ওখানে দলা ধরে পড়ে আছে, ওই রক্ত কার? এই ভিটার রক্তের সাথে তোর লেনদেন কবে চুকে গেছে? ওই রক্ত আমার, তোর রক্ত মাংস সব আমার দান। সেই রক্ত তোর এই নিমক হারাম ভিটায় বিসর্জন যাবে? আমি মেনে নেব না। ওঠ, কোর্টের তারিখ আছে সামনে, এবার পালানো হলো না, কিছুদিন জেল খাটা লাগবে এবার। চল ওঠ। হামজা আচমকা তীরবিদ্ধ পশুর মতো গর্জন করে উঠল, ওর শুয়োরের বাচ্চা, বেঈমানের বাচ্চা! জীবন দিলাম আমি, পালন করলাম আমি, সেই জান তুই হেলায় দান করছিস বাপের ভিটায়? জানোয়ারের বাচ্চা, তোর বাপের ভিটার অধিকার আছে তোর ওপর? তোকে মানা করিনি এখানে আসবি না? তোকে 1.5 যুগ ভুলিয়ে রাখলাম, শেখালাম এই ভিটা তোর না, তোর না, তোর না। তোর কাল আছে, তোর মরণ আছে এখানে। তুই আমার অবাধ্য হলি কি তা থমকারে? তোকে আটকাতে পারলাম না আমি। পাসপোর্ট কোথায় হারামজাদা? কেন এসেছিস এখানে? জবাব দে। টাকা জয়, কেন এসেছিস? কথা বল, কথা বল, কথা বল। হামজার দম আটকে এলো। সে একটু শ্বাসের আশায় আকাশের দিকে তাকায়। আহত জানোয়ারের মতো ভোঁতা গোঙানি বের হয় গলা দিয়ে। সে কাঁদতে চায় না, অথচ চোখ আজ পাগল হয়েছে তার। বুকের মাঝখানে দুটো আঙুল কেড়ে বারবার ঘষতে লাগলো। বৃষ্টিটা তার উপকারে এলো। বৃষ্টির পানির সাথে ঝুপঝুপ করে যে কত ফোঁটা নোনা জলও জয়ের মুখের উপর পড়ল, জনগণ টের পেল না। মাটি ঘামচে ধরে খাটিয়ার পাশে মাটিতে কপাল ঠেকে রইল ক্ষণকাল। কোন উপায়ে সে বিশ্বাস করবে কথাটা? এসব মিথ্যা আয়োজন কখনোই যথেষ্ট নয় তাকে বিশ্বাস করাতে যে জয় নেই। জয় নেই মানে কি? বাক্যটাই বেমানান। না, আর ভাবা যাচ্ছে না। আশ্চর্যজনকভাবে তার গোটা শরীরে মুহূর্তের মধ্যে খিঁচুনি উঠে গেল। ডাক্তাররা বলবে এটা হলো সাইকোজেনিক নন এপিলেপটিক সেইজার্স। সে 2 হাতে ঘাস খামচে ধরে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে গেল কিছুক্ষণ। আবার পালা এলো জয়কে ডাকাডাকির। এক্ষুনি উঠবে জয়। কবির এসে পাশে বসে। কবিরের শরীর থেকে থেকে কেঁপে উঠছে, বদ্ধ উন্মাদের মতো দেখতে লাগে তাকে। সে হামজাকে সামলানোর অবস্থায় নেই। কবির ঘাসের ওপর উদ্ভ্রান্তের মতো বসে থাকে। সে বিশ্বাস করার চেষ্টায় আছে জয় ভাই নেই। নেই মানে কি? কোথায় গেছে? যায়নি, যাবে। সে মৃতের খাটিয়া থেকে জয়কে 2 হাতে বাহুতে আঁকড়ে বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। পারলে এই মুহূর্তে বুকের ভেতর লুকিয়ে ফেলা উচিত জয়কে। কারণ মৌলবীরা হিংসুক নজরে দেখছে, নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে জয়কে। সে জয়কে বুকের সাথে চেপে ধরে আকাশের দিকে তাকিয়ে আহত জানোয়ারের মতো এক আর্তনাদ করে উঠল, যে চিৎকার উপস্থিত জনতার পশম শিউরে তোলে। কতক্ষণ ওভাবে বুকের সাথে মিশিয়ে চেপে ধরে রইল বলা যায় না। জয়ের নাক দিয়ে রক্ত আসছে।
সেই রক্তে হামজার দেহ মেখে উঠল। আস্তে আস্তে হামজার শরীরের প্রতিটা কোষ শিথিল হয়ে এলো। খিঁচুনি ভয়াবহ রূপ নিল। জয়কে ছাড়িয়ে নেওয়া তবু মুশকিল তার কাছ থেকে, কিন্তু তার হাতের স্নায়ুকোষ কথা শুনল না। দেহটা মাটির ওপর গলা কাটা মুরগির মতো ছটফট করে লাফাতে লাগলো। তুলির মেয়েটা কাঁদলো এবার। মামা কাঁদছে, জয় শুয়ে আছে। এতক্ষণ ধরে কাঁদলো, জয় উঠল না। তার মানে গুরুতর ব্যাপার। সে গিয়ে তার কচি কচি ছোট ছোট হাত জয়ের মুখে বুলিয়ে দিল। রক্ত লেগে গেল তার কচি হাতেও। সে ফুপাতে ফুপাতে ডাকে, জয়, ওঠো না কেন? মামা ডাকছে যে। ওঠো জয়, আমরা তো এখন নতুন একটা জায়গায় এসেছি, একটু ঘুরতে নিয়ে যাবে কি? ওঠো না জয়, তুমি শুয়ে থেকে পরে বাঁচাই গিয়ে, এখন উঠো। তুলি সরিয়ে নিল। তাদের কান্নার বেগ বাড়ল কৈলের। সে যাবে না জয়ের কাছ থেকে। কি বুঝলো সে কে জানে। সে যেন বুঝতে পেরেছে তারা দূরে গেলেই জয়কে সরিয়ে নেওয়া হবে। অন্তুর হাঁটতে সমস্যা। তার জননদ্বার তখনও লাল তরলে সিক্ত, যেমনটা জয় আমিরের বুক। কয়েকজন স্থানীয় মহিলা জয়ের বউকে ধরে এনে খাটিয়ার পাশে বসায়। অন্তুও ঠিক হামজার মতো একইভাবে কেবল চোখ ভরে দেখে জয়কে। কিছু বলার নেই তাদের, শুধু বিশ্বাস করার হিসেব মেলানোর আছে কি ঘটে গেছে। একজন জানের সঙ্গী আর একজন জানের দুশ্মন, অথচ দুজনের কাছে জয় সবচেয়ে জটিল বন্ধনে বাঁধা। অন্তুর হাতের মুঠোয় তখন জয়ের ব্যবহৃত গলার শিকল আকৃতির লকেট বলা চেন, ব্ল্যাক টাংস্টেনের আংটি, রূপার রিসলেট। সেসব জয়ের দেহ থেকে খুলে নিয়ে তার স্ত্রীর হাতে দেওয়া হয়েছে। সে হাতের মুঠোয় চেপে ধরে এগুলোকে অনুভব করে। কঠিন ধাতব জিনিসগুলোতে জয় জয় রব। অন্তু জয়ের ওপর ঝুঁকে বসে। অন্তুকে অবাক করে টুপ করে এক ফোঁটা চোখের পানি জয়ের গালের উপর পড়ে। অন্তু বিস্ময়ে পড়ে। যেদিন আব্বুকে এভাবে দেখেছি, সেদিন মনে হয়েছিল আপনাকে এভাবে দেখলে আমি হাসবো, অথচ হাসছি না আমি। আজ খুশির দিন হবার ছিল আমার, খুশি নই আমি। আমার হিংসে হচ্ছে আপনার উপর। আজ আজাদ হলেন আপনি, কয়েদে আমি হলাম। আমার আসামি মুক্ত হয়ে গেল, আমার তার লড়াই ফুরিয়ে গেল। আমার ভীষণ কান্না পাচ্ছে। আপনি দেখবেন না আমার কান্না? আমার বুক ভেঙে চুরে কান্না পাচ্ছে। এই জীবন খুব ভার হবে। আমার কাঁধে ব্যথা অনুভূত হচ্ছে। সব দায় আপনার জয় আমির। ঝুপঝুপ করে চোখের পানি ফেলতে ফেলতে অন্তু কথাগুলো বলে। তার কণ্ঠস্বর কি যে সুন্দর শুনতে লাগে। আখিরাতে দেখা হলে এই বিরোধের খাতা আমি আবার খুলব, ততদিন মুলতবি রইল। অন্তু ডুকরে কেঁদে উঠল। সে বসেই রইল। একসময় তাদের পাশ কাটিয়ে একদল খাটিয়া তুলে নিয়ে চলে যায়। জয়ামির নিজের পরিচয়, ভিটেমাটি ও পেছনে একজন হামজাকে মাটিতে ছটফট করা অবস্থায় ফেলে দিব্যি চার পায়া খাটিয়ায় চড়ে কোথাও চলেছে। তার পাপ তার আগে আগে পা বাড়িয়েছে। সেটা অদৃশ্য বলে দেখা গেল না। মালিকের কাছে পাপের হিসেব আজ সবকিছুর আগে। সেখানে মায়া থাকবে না, স্মৃতি অথবা মানবিকতা নয়, থাকবে শুধু ঘুটঘুটে অন্ধকার ও হিসেবের খাতা। প্রতিটা পাপ পুণ্যের হিসেব দিতে জয়ামির ঘটা করে এগিয়ে গেল অনন্তে। যাযাবর জীবনযাপনকারী পাপিষ্ঠ জয়ামিরের স্থায়ী ঠিকানা হলো এতদিনে। তার ঠিকানা হলো পূর্বপুরুষদের পুরনো গোরস্থান, ঘোড়াহাটের কেন্দ্রীয় কবরস্থান। এই ঠিকানায় দাখিল হবার পর হয়তো আজ জয়ামির কথা বললে কেবল গলা ছেড়ে বলতো, গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছুই নাই, কোথায় তোমায় দেখতে পাই, গুরু ঘর বানাইলা কি দিয়া। এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিশীথের 84তম পর্ব। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর প্রচুর মোটিভেট করে। আর পরবর্তী হয়তো একটা বা দুটো পর্ব পড়ে রয়েছে, তো সেটা খুব শীঘ্রই নিয়ে চলে আসছি। আহ, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।